ইউএসএ নিউজ অনলাইন.কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 565তম পর্ব। এই পর্বের বিষয় মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020। এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সবাই জানেন, সারা বিশ্ববাসীর যে অত্যন্ত প্রত্যাশিত এবং বহু প্রতীক্ষিত যে নির্বাচন, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এই আগামী নভেম্বরের 3 তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুইজন প্রেসিডেন্ট প্রার্থী, মূলত ডেমোক্রেট এবং ডেমোক্রেট থেকে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান থেকে। এই বিষয় নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবেন যুক্তরাষ্ট্র অত্যন্ত আলোকিত নারী নেতৃত্ব, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশায় অত্যন্ত আলোকিত নারী। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশি আমেরিকান প্রখ্যাত ডাক্তার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তিনি যুক্ত হয়েছেন ডাক্তার মমতাজ জাহান এমডি, এবং অ্যারিজোনা থেকে যুক্ত হয়েছেন প্রখ্যাত মূলধারা রাজনীতিক, সেখানে নির্বাচন করেছেন মূলধারা থেকে স্টেট, অ্যারিজোনা থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচন করেছেন। বর্তমানে তিনি এশিয়ান প্যাসিফিক আমেরিকানস ফর ট্রাম্প নেশন ওয়াইড কোয়ালিশনের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার ফারহান আসিফা, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী সমিতি আভার প্রেসিডেন্ট এবং পিটার্স মাল্টিসার্কেলের প্রেসিডেন্ট বেগম মেহের চৌধুরী, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন টেক্সাস থেকে যুক্ত হয়েছেন প্রখ্যাত মূলধারা রাজনীতিক এবং এখানকার বাংলাদেশি আমেরিকানদের সবচেয়ে বড় সংগঠন কুবানার নেত্রী এবং ডেমোক্রেট নেত্রী, ডিএনসি 2020-র ন্যাশনাল ডেলিগেট, বাংলাদেশি আমেরিকান ফর পলিটিক্যাল অ্যাকশনস বাফার ফাউন্ডিং মেম্বার নাহিদা আলী, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্জিনিয়া থেকে যুক্ত হয়েছেন আরেক তরুণ ডেমোক্রেট নেত্রী, অত্যন্ত অল্প সময়ে মূলধারা অনেক অগ্রসর নেত্রী, ভার্জিনিয়া থেকে বাংলাদেশি, যদিও এখানে অনেক সংগঠন রয়েছে মূলধারার, যে সংগঠনটি নাহিদা আলীও যুক্ত রয়েছেন, যে বাংলাদেশি আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন বাফার ফাউন্ডিং মেম্বার, এবং স্থানীয় ডেমোক্রেট ভার্জিনিয়ার নেতৃত্ব দিচ্ছেন আনিকা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যে বিষয়বস্তু নিয়ে কথা বলেছি এর মধ্যে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে 3টি ডিবেট হওয়ার কথা ছিল, এর মধ্যে একটি ডিবেট হয়নি। প্রথম এবং শেষ ডিবেটটি আগের একটি ডিবেট হয়েছিল, আর গতকালকে যুক্তরাষ্ট্রের সময় গতকাল শুক্রবার আরেকটি ডিবেট অনুষ্ঠিত হয়। সেটি ছিল শেষ ডিবেট। সেই ডিবেটের অনেক বিষয় উঠে আসছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এই দুই প্রার্থীর যে বিষয়গুলো নিয়ে সারা যুক্তরাষ্ট্রব্যাপী প্রচার প্রচারণা চালাচ্ছেন, এই বিষয় নিয়ে আমাদের আজকে যারা আমাদের অতিথি, তারাও তাদের সাথে দুই প্রেসিডেন্টের সাথে কাজ করছেন। আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সাথে সম্পৃক্ত কাজ করছেন ফারহান আসিফা এবং ডাক্তার মমতাজ জাহান, আর ডেমোক্রেট পার্টির সক্রিয়ভাবে কাজ করছেন নাহিদা আলী, আনিকা রহমান, এবং একজন নীরব সমর্থক হিসাবে কাজ করছেন বেগম মেহের চৌধুরী। আমি প্রথমে ফারহান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বর্তমান প্রেসিডেন্ট প্রায় শেষ সময়ে আগামী 3 নভেম্বর যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে আবারও নির্ধারিত হবে কে আবার আগামী 4 বছরের জন্য যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের নেতৃত্ব দিবেন, সেই বিষয়টি। তো ওই কালকে ডিবেট তো সবাই শুনেছি আমরা, তো ডিবেট থেকে যে উল্লেখযোগ্য, যদি আমরা ইমিগ্রেশন বিষয়টা নিয়ে যদি একটু বলেন, যে ইমিগ্রেশন বিষয়ে আসলে তিনি কি করেছেন এবং নির্বাচিত হলে পরে কি করবেন, এই বিষয়ে যদি একটু সংক্ষেপে বলবেন, 2 মিনিটের মধ্যে শেষ করে। আমরা যদি অল্প অল্প করে বলি, তাহলে আমরা সবাই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত অনেক পয়েন্ট নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। কালকে ডিবেটটা খুব স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্প সবার সামনে জানিয়েছেন উনি কি করেছেন এবং কি করতে পারবেন। সত্যি কথা বলতে, একজন ব্যক্তি 4 বছরের কম সময়ে যে পরিমাণ কাজ করেছে এ দেশের জন্য,
পৃথিবীতে এখন কোনো যুদ্ধ নাই, একটার পর একটা শান্তি চুক্তি হয়ে যাচ্ছে। আপনারা আজকের খবর দেখেছেন কিনা, সুদানের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছে। আগেরগুলো তো আমরা আগে উল্লেখ করেছি। তো উনি হচ্ছেন এমন একজন প্রেসিডেন্ট, উনি সারা বিশ্বে শান্তি তৈরি করছেন। সেটা কিভাবে আমাদেরকে সাহায্য করবে দেশের ভিতরে? আমরা যারা ইমিগ্রেশন পপুলেশন আছি, তারা এদেশে এসে এদেশে অ্যাসিমিলেট করি এবং নিজেকে তৈরি করার জন্য কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদেরকে সমর্থন জানানোর জন্য উনি কালকে আরেকটা বিষয় আপনাদের সবার হয়তো মনে আছে যে উম, বাচ্চাদেরকে বাবা মা থেকে দূরে সরানো হচ্ছে বর্ডারে। সেই বিষয়টা নিয়ে ওনাকে বেশ জোর দিয়ে মিস্টার বাইডেন কথা বলেছিলেন, কিন্তু মিস্টার বাইডেন উত্তর দেননি ওই খাঁচাগুলো কে তৈরি করেছিল। ওগুলা 2014 সালে তৈরি করা খাঁচা, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে যে সমস্ত বাচ্চারা প্রায় 500 বাচ্চার উপরে বাবা মা ছাড়া আছে, তাদেরকে ভালো রাখার মতো পরিস্থিতি তৈরি করেছেন এবং চেষ্টা করছেন। আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, কালকে আরেকটা বিষয় নিয়ে কথা উঠেছিল। মানে আপনারা যারা নিউ ইয়র্কে আছেন তারা ভালো বলতে পারবেন, ওখানে উম, আম, যারা ইলিগাল ইমিগ্রেন্ট আছে তাদেরকে ধরে আবার পুলিশ ছেড়ে দেয়, কারণ তারা আবার কোর্টে আসবে এ ধরনের কথা বলে। সত্যি কথা বলতে মিস্টার বাইডেন অ্যাডমিট করেননি, কিন্তু 1% পিপল, কেউ যদি ইলিগালি এদেশে আসে সে কোনোদিনও ফেরত আসবে না। 1% আছে যারা ফেরত আসে, যেখানে লটা খুব কড়া শুধু সেইখানে। আর আমাদের রেফিউজি বা ইমিগ্রেশন ল ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে, প্রথম যে কান্ট্রি, সেখানে আপনার রেফিউজি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যারা এই আমেরিকার ল্যান্ডে চলে আসে, মাঝখানে কিন্তু মেক্সিকো, গুয়াতেমালা অনেকগুলো দেশ পার হয়ে আসে। তো আর এরা যখন আমাদের দেশে আসে, তখন যারা ক্রিমিনাল তাদেরকেও একইভাবে যদি আমরা আমাদের মাটিতে ছেড়ে দেই, আপনার আমার জীবনের জন্যই সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো উনি এটা হচ্ছে সিকিউরিটির ব্যাপার বলছি, কিন্তু যদি আমাদের লাইভলিহুডের কথা বলেন, চাকরি বাকরি, কাজকর্ম, মেয়েদের সাহায্য করা এবং আমাদেরকে আরো ভালো রাখার অবস্থা, উনি হেলথ কেয়ার বিষয়ে কথা বলেছেন। আমরা ওই বিষয়টা পরে আসবো, আমরা এখন ইমিগ্রেশন বিষয়টা নিয়ে মমতাজ আপাকে একটু যুক্ত করবেন ইমিগ্রেশন নিয়ে যদি কোনো পয়েন্ট যুক্ত, আগামী মানে প্রেসিডেন্টের যে ইমিগ্রেশন বিষয়ক যে নীতিমালা এবং ডিবেট থেকে যদি কোনো কিছু পয়েন্ট যুক্ত করার থাকে, তারপরে আমরা অন্য অন্য বিষয়ে যাব। মমতাজ একটা আপা। একটা বিশেষ পয়েন্ট যেটা আগে আগে মানে পার্টিসিপেন্ট বলেছেন, সেটা একটা বিশেষ পয়েন্ট আমি বলতে চাই। জি। যে যে প্রেসিডেন্টের যে ওয়াল করা, বুঝছেন, আপনি আপনার বাসা যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে আপনার নিজের প্রোটেকশন দিবেন? আপনার তো কিছু প্রোটেকশন দরকার। সুতরাং কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত এরকম ওয়াল, চায়না ওয়াল আছে, অন্যান্য জায়গা ওয়াল আছে, কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত ওয়াল কথা বলে নাই। ডেমোক্রেট ন্যান্সি পেলোসি একদম ওয়ালের আগেনস্টে এবং অনেক ইমপিচমেন্ট, ওয়াল বন্ধ করা অনেক চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি ওয়াল হচ্ছে। তার মানে এটা কি হচ্ছে? যতগুলো ক্রিমিনাল দৌড়ায়, সমস্ত ড্রাগ, জানেন 129% mortality related to young adult between 20 and 28 years. So এটা তো সাংঘাতিক সিরিয়াস ব্যাপার। আমাদের future generation United States citizen, they going to die because of the drug। এবং জানতে বুঝতে পারছেন কোথা থেকে ড্রাগ আসতেছে। সুতরাং যদি কোনো প্রোটেকশন না থাকে ইমিগ্রেশন লেভেলে, তাহলে আমাদের কদিন পর আমাদের বাচ্চাদের কি অবস্থা হবে? তা আমি তাই ভাবছি অন্য এই প্রেসিডেন্ট যত চেষ্টা করেছেন এই ইউনাইটেড স্টেটস সিটিজেনদের মঙ্গলের জন্য, আমি আজ পর্যন্ত দেখি নাই সবাই চিন্তা করে অন্যান্য যারা ইমিগ্রেন্ট আসতেছে কিন্তু এই দেশে যে মানুষ কষ্ট করে এত দূর এসে সিটিজেন হওয়া তো কঠিন ব্যাপার আমাদের জন্য, ইমিগ্রেন্টদের জন্য। আমরা যে এত সিটিজেনশিপ পাইছি তার মানেটা কি? আমাদের সিকিউরিটি দরকার, আমাদের উন্নতি দরকার। আমরা তো ইমিগ্রেন্ট হয়ে আসছি ওই কারণে। এই প্রেসিডেন্ট যত ইমিগ্রেন্ট আছেন ওনার প্রতি যত ওই সমস্ত নাগরিকদের প্রতি যতটা অ্যাটেনশন দিয়েছেন, যতটা স্টেপ নিয়েছেন, কোনো প্রেসিডেন্ট কিন্তু এরকম আমি ডেমোক্রেট মনে করতেছি, আমি ডেমোক্রেট আজ পর্যন্ত কিন্তু এইরকম ভাবে চিন্তা করেন নাই। মমতাজ আপা ধন্যবাদ। নাহিদ আপু যদি বলেন এই বিষয়টা নিয়ে, আনমিউট করে।
আম, আপনি যদি প্রশ্নটা আরেকবার করেন ওই যে সেলিম ভাই। কালকের ডিবেট শুনেছেন, এর আগে ডিবেটও হয়েছে, এবং ডেমোক্রেটদের যে ইমিগ্রেন্টদের নিয়ে যে নীতিমালা, যে ভাবনা, যে কার্যক্রম, এই বিষয়গুলো সংক্ষেপে শিফা আপু এবং মমতাজ আপুর কথা শুনেছেন। আচ্ছা, তো ট্রাম্পের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে উনি দিয়ে দিলেন মুসলিম ব্যান। তো আমি শিপা এবং ওনাদের কথা শুনলাম, ওনারা যেভাবে বলছেন যে ট্রাম্প ইমিগ্রেন্টদের জন্য এটা করেছেন সেটা করেছেন, আমি তো গত 3 বছরে তার ইমিগ্রেন্টদের জন্য কোনো কিছু করার কোনো ফিরিস্তি কিন্তু ওনারা দিতে পারলেন না। 1 নাম্বার হচ্ছে হলো প্রথমেই করেছেন মুসলিম ব্যান, তারপরে উনি করলেন ওয়াল, ওটা ছিল নির্বাচনী ওনার ইয়ে যে উনি ওয়াল করবেন। তো সেই ওয়ালের কথা যদি বলেন, আমি টেক্সাসে থাকি, I know what kind of wall is getting built here. মাত্র 5 মাইল ওয়াল বিল্ড হয়েছে নতুন, আর বাকি কিন্তু ওয়ালের কোনো নামধাম এখানে নেই। যেটা ছিল আগের সেটাকেই রেনোভেট করা হয়েছে। আচ্ছা, তারপরে তার নির্বাচনী প্রতিজ্ঞা ছিল যে এই ওয়ালের পয়সাটা দেবে হলো মেক্সিকো। আজ পর্যন্ত মেক্সিকো থেকে একটা পেনিও আসেনি। তো আমি বুঝতে পারলাম না যে এই ওয়াল করার ব্যাপারটাকে এত জাস্টিফাই করার কি জিনিস থাকতে পারে। That wall that he promised is a total failure, and that wall was never done. That promise was never kept. মেক্সিকো একটা পয়সাও দেয়নি সেই ওয়ালের জন্য। ইমিগ্রেশনের ব্যাপার যদি বলেন, ট্রাম্পের মতো ইনহিউম্যান যে বাচ্চাদেরকে বাবা মার কাছ থেকে দূর করে দিয়েছেন, একটা ইনহিউম্যান, এ ধরনের, আমেরিকা একটা হিউম্যান কান্ট্রি, যে কারণে আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে না গিয়ে আমরা এদেশে এসেছি। এদেশে কেন এসেছিলাম? যে দিস ইজ আ কান্ট্রি অফ ফ্রিডম, দিস ইজ আ হিউম্যান কান্ট্রি, যেখানে আমাদের মানবাধিকারের চর্চা হয়, এবং সে কারণেই কিন্তু আমরা আমেরিকাকে বেছে নিয়েছিলাম আমাদের সেকেন্ড হোম হিসেবে ইমিগ্রেশনের জন্য। তো আজকে ট্রাম্প যা করেছে, এই যে বাচ্চাগুলোকে কেজে রেখে বাবা মা থেকে তাদেরকে সেপারেট করে, এটা আমি মনে করি যে একদিন ট্রাম্পের এটার জন্য বিচার হবে। ধন্যবাদ। আবার আসবো আপনার স্যার। আনিকা আপু যদি বলেন এই বিষয়টা। আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ সেলিম ভাই ফর হ্যাভিং মি। তো আমি বলি, যখন আমার সিকিউরিটির কথা বলি, উই বোথ কেয়ার অ্যাবাউট সিকিউরিটি। আমার নিজে সব এই কি দেশে থাকি, আমার সিকিউরিটি সবার জন্য কেয়ার করি। ইটস নট অ্যাবাউট সিকিউরিটির কথা আসছে না, এখানে আসতেছে আমরা যখন এখন দেশে ঢুকে গেছি, এখন আমার নিজেদের কথা চিন্তা করতেছি। কিন্তু যারা প্রসিকিউশন থেকে দৌড়াচ্ছে, যারা হিউম্যান রাইটস থেকে দৌড়াচ্ছে, যারা অ্যাসাইলাম সিক করতেছে, যারা লিগালি এন্টার করার চেষ্টা করতেছে, যারা টিপিএস রাখার চেষ্টা করতেছে, যাদের অলরেডি এই দেশে এসে গেছে প্রোটেকশন, ডাকা প্রোটেকশন, ওগুলি সব কিন্তু এখন রিস্কে। যাদের কাছে ওদের কোনো রেসপন্সিবিলিটি ছিল না, ওদের কোনো কিন্তু অথরিটি তখন ছিল না। তো এখন যখন আমরা ট্রাম্প থেকে চাইছিলাম যে ইমিগ্রেশনের ব্যাপারে একটা প্যাথওয়ে দেয়, যারা এই দেশে আছে, একটা সিটিজেনশিপ প্যাথওয়ে দেয়, একটা লিগাল প্যাথওয়ে দেয়, বাট ওটাও তো করতে পারতেছেন না অ্যাডমিনিস্ট্রেশন। এখন 2 সেপারেট কনভারসেশন থাকে। এখন যারা দেশে ঢুকবে, কিভাবে ঢুকবে, আর যারা অলরেডি দেশে ঢুকে গিয়েছে, একটা সলিউশন রাখতে হবে এখানে। তো আপনার ওয়াল বিল্ড করবে, তারপর মুসলিম ব্যান করবে, আপনারা ট্রাভেল ব্যান ডাকেন, আমরা মুসলিম ব্যান ডাকেন। আই নো হাউ ইট ওয়ার্কস, রাইট? কিন্তু এখানে কথাটা আসতেছে, যখন আমরা লিস্টও দেখি যে যতগুলো মুসলমান দেশ থেকে ব্যান করা হয়েছে, অনেকগুলো মুসলমান দেশ আছে ব্যান করা হয় নাই, যদিও বা ওদের হিস্ট্রি আছে, কিন্তু ওদের অপোজিশন হিস্ট্রি আছে। কেন? ওদের ইকোনমিক পাওয়ার আছে, ওরা ডিপেন্ডেন্সি করে। সো রিয়েলি যে দেশগুলো চুজ করছে, সেগুলো হচ্ছে ইকোনমিক্যালি উইক দেশ। আর উনি যদি বলতে পারে যে আমি মুসলমানদেরকে টেররিস্ট থেকে বন্ধ করার জন্য আমি এই দেশগুলিকে বন্ধ করছি, বা সত্যি চিন্তা করতে গেলে অনেক হেভি রিচ দেশগুলিকে উনি বন্ধ করে না। কেন? উনি ইকোনমিক রিলেশনশিপ রাখার জন্য। সো দিস ফ্যাসাড, আই ডোন্ট ফল ফর ইট। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। মেহের আপু যদি বলেন বিষয়, ইমিগ্রেশন বিষয়ে। ওকে, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে শুরু করব আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু রাজনীতিবিদ নয়, উনি একজন অনেক বড় স্মার্ট বিজনেসম্যান। তো এখন আপনি দেখেন যে বিজনেসম্যান যদি বিজনেস করতে গিয়ে সে অনেক
বাধা বিপত্তি পেরিয়ে অনেক স্মার্টনেস দেখিয়ে সে একটা জায়গায় এসে পৌঁছে। আর রাজনীতিবিদরা অনেক খড়কুটো পুড়িয়ে অনেক বয়স সময় নষ্ট করে অনেক লেখাপড়া করে তারপর ওরা একটা রাজনীতিবিদ হয়। তো এখন আপনি কি যে কোনো মানুষকে পয়সা হইলে আইনা আপনি এনে আপনি কি প্রেসিডেন্ট করে দিতে পারবেন? নো, নো ওয়ে। সেই জন্য এই জায়গাটা ইমিগ্রেশন পয়েন্টের উপরে হ্যাঁ আমি বলতেছি এবং সংক্ষেপ করবেন আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইমিগ্রেশন হলো, ইমিগ্রেশনে উনি যেটা করছে প্রথমেই এসেই উনি মুসলিম ব্যান করে দিল, প্রথমেই আমরা বুঝার আগেই। আচ্ছা, 1 নম্বর। আর 2 নম্বর হলো উনি কোনো ধরনের, এই যে দেখেন আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করি, আমি দেখতেছি এই যে ডিসেম্বর পর্যন্ত ভিসা বন্ধ করে দিছে, বুঝছেন? এখন দেখেন বলা হয়েছে যে স্পাউসদের ভিসা দেওয়া হবে, বাট উনি টেকনিক্যালি এটা বন্ধ করে রাখছে, কাউকে দিচ্ছে না, কোনো ভিসা দিচ্ছে না, বলছে যে ডিসেম্বরের 31 পর্যন্ত কোনো ভিসা দেওয়া হবে না। এবং উনি এই যে ওয়ালের কথা বলছে আপারা, ওয়ালের কথা যদি বলতে হয় তাহলে আমি এই কথা বলবো যে ওয়াল দিয়ে আপনি কি ঠেকাবেন? ওয়ালের উপর দিয়ে যে মানুষ চলে আসতেছে এগুলো তো ছবি প্রতিদিন খবরে দেখা যাচ্ছে, এবং যারা আছে তাদেরকে আপনি তো ঠিক মতো প্রোটেকশন দিবেন। আরেকটা একজন আপা বলছে যে কেস তৈরি করছিল ওবামা আমলে কেস তৈরি করছিল এই জন্য না, মা থেকে বাচ্চা সরায় নেওয়ার জন্য নয়, উনি করেছিলেন যে যেসব মহিলারা আসবেন তাদের যদি ক্রিমিনাল বা কোনো ধরনের যদি ওদেরকে ইয়েতে রাখা হয়, ডিটেনশন সেন্টারে রাখা হয়, তখন ওদের বাচ্চাদেরকে রাখার জন্য সেই কেস তৈরি করা হয়েছিল ওবামা আমলে। কিন্তু জো বাইডেন কিন্তু গতকাল সেই উত্তরটা উনি দিয়েছে। কিন্তু গতকাল যে আপনার ডিবেট হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অ্যাজ ইউজুয়াল কথা বলে গেছে, সাধারণ একটা মানুষের মতো কথা বলে গেছে। আর জো বাইডেন অনেক মাথা ঠান্ডা করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উনি কথার উত্তর দিয়েছে, এবং উনি কি করবেন সেই ভবিষ্যৎবাণী এবং সেই ভবিষ্যৎ প্রতিজ্ঞা উনি সুন্দরভাবে, এবং বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য উনি কি করবেন, 100 দিনের মধ্যে উনি সব আনডকুমেন্টেডদের চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা কথা আসে যেটা নাকি ইমিগ্রেশন ব্যাপারে আমি এটার উত্তরও দিচ্ছি, যেটা নাকি ওবামার আমলে অনেকে বলে যে 8 বছরে সে করতে পারে নাই কেন। আচ্ছা, সেটা একমাত্র কারণ হইলো কংগ্রেসের জন্য। শুধু প্রেসিডেন্ট হইলেই তো হবে না, আপনার তো কংগ্রেস থেকে ভোট লাগবে। তখন অনেকবার চেষ্টা করেও ওবামা এটা পাশ করাতে পারেনি, বুঝছেন? এই হলো আমার ইমিগ্রেশন। ধন্যবাদ। আবার শিববাবু যদি বলেন আসলে ইমিগ্রেশনে যদি যোগ করা থাকে করে এবং ওভারঅল যদি নির্বাচিত হন তাহলে নতুন কি দিবেন আগামী 4 বছর প্রেসিডেন্ট ট্রাম্প? আমি মেহের আপা, আপনি ঠিকই বলেছেন, একটা খুব খাঁটি কথা বলেছেন যে প্রেসিডেন্ট একলা কিন্তু সিদ্ধান্ত নেয় না আমেরিকাতে, প্রত্যেকটা জায়গায় নিজস্ব মতামতের জায়গা আছে। তো প্রেসিডেন্ট একলা সব করতে পারেন না, কিন্তু আমরা যখন দোষারোপ করি প্রেসিডেন্টকে একলা দোষারোপ করি, অ্যাজ ইফ হি ইজ দ্য সোল ওনার অফ অল মিস্টেক। তো আপনি যেটা বললেন সেই প্রেক্ষিতেই বলছি যে আনিকা আপাও বলছিলেন যে অনেক কিছু পলিসির কথা, হ্যাঁ কংগ্রেসকে পাশে এসে দাঁড়াতে হবে, তা না হলে একটা প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সব কাজ করতে পারে না। দ্বিতীয়ত ওয়ালের কথা বলছেন নাহিদ আপা, আপনি টেক্সাসের কথা বলেছেন, আই উইল ইনভাইট ইউ টু কাম টু অ্যারিজোনা। অ্যারিজোনা হচ্ছে বর্ডার স্টেট, আর আমাদের সাউদার্ন বর্ডারে প্রচুর পরিমাণ কাজ হয়েছে, এবং সেখানে মানুষের কি ধরনের কষ্ট। মেহের আপা, আপনি মহিলাদের নিয়ে কাজ করেন, অত্যাচারিত মহিলাদের নিয়েও কাজ করেন। সাউদার্ন বর্ডারে একটা এলাকা আছে, কয়েক মাইলের ভিতর গাছের ভিতরে মেয়েদের ব্রা এবং প্যান্টি ঝোলানো থাকে, যারা ট্রাফিকার কতজনকে রেপ করেছে সেটা সিম্বল হিসাবে ঝুলিয়ে রাখে। একটা ওয়ালের কারণে ওখানকার যে ফার্মাররা আছে তারা এখন রাতে ঘুমাতে পারে, তা না হলে নিজের বাড়িতে গৃহবন্দী হয়ে লোডেড গান নিয়ে বসে থাকতে হয়। তারা সারাক্ষণ শুনে ট্রাফিকার যাচ্ছে, ড্রাগ কার্টেল যাচ্ছে, ওয়ালের জন্য সেটা বন্ধ হয়েছে। মানুষ অবশ্যই সবসময় চেষ্টা করবে ভালো দেশের দিকে অসৎ পথে আসতে, সেটা আমেরিকাতে হয়ে আসছে এবং হবে। কিন্তু একটা ওয়াল, বাংলাদেশ ইন্ডিয়ারও তো তারাকাটের বেড়া আছে, সেখানেও তো ফায়ারিং স্কোয়াড আছে। আর আমেরিকার মতো উন্নত দেশে যেখানে মাছির মতো লোক আসতে চায় সেখানে বলছেন আপনারা কোনো দরকার নেই। আরেকটা কথা বলি, মুসলিম ব্যান ওবামা আমলেও
একই রকম ব্যান উনি করেছেন, সেটা মুসলিম ব্যানকে কেন আপনারা ওনাকে রেসিস্ট বলছেন? টেররিস্টদের কারণে উনি করেছেন। আপনি আমি যারা নিয়ম মেনে চলছি আমেরিকায়, আমরা কিন্তু সবাই ভালো অবস্থায় আছি, আজকে টিভিতে কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদেরকে ধরে ধরে উনি ডিপোর্টও করছেন না এবং আমাদের অবস্থানের কোনো ইনসিকিউরিটিও তৈরি হয়নি, মহিলা হিসাবে বলেন আর সিটিজেন হিসাবে বলেন। আর মুসলিম ব্যান করাতে কি হয়েছে জানেন? এখন আমরা তালেবান, আইসিস কোনো নিউজ শুনি না। মুসলমানরাই মুসলমানদেরকে মারতো, ওই টেররিস্ট গ্রুপগুলা, তাদের খবর এখন নাই। সারা বিশ্বে একটা যুদ্ধও নেই, সেটা হয়েছে কথা। আমরা মুসলমান হয়ে, আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, মুসলমান হয়ে যদি কথা বলেন, আপনারা প্রত্যেকে মুসলিম, কিভাবে একজন ক্যান্ডিডেট যিনি অ্যাবর্শন, গর্ভপাত, সেটাকে সাপোর্ট দেন মেয়েদের অধিকার বলে? আজকেও আমি পড়ছিলাম নিজেকে শিক্ষিত করার জন্য, আল্লাহর একটা প্রেজেন্স, হিউম্যান লাইফ হচ্ছে প্রেজেন্স অফ আল্লাহ, সেটাকে ডিসকার্ড করার মতো যে যারা ল বানাচ্ছে তাকে আপনারা সবাই বলছেন বেস্ট ক্যান্ডিডেট। আর মেহেরাপা আরেকটা কথা বলি, পলিটিশিয়ানরা দীর্ঘদিন পলিটিক্সে থাকলে করাপ্টেড হয়। যে আপনি বলছেন ভালো পলিটিশিয়ান হয়, ন্যান্সি পেলোসি বলেন আর আপনি জো বাইডেন বলেন, 47 বছরে ওনার যদি ইমিগ্রেশন হিস্ট্রি দেখেন, উনি 1973 সালে যখন রেফিউজি ভিয়েতনামিজ গ্রুপ এদেশে এসেছিল, সিনেটর ম্যাকিন সাপোর্ট দিয়েছে, উনি তখন বলেছিলেন America has no liability to 1 or 1,000 foreign national, উনি এটা বলেছিলেন। এবং উনি কালোদেরকেও অনেক কষ্টের মধ্যে ফেলেছেন। আপনি কি বলবেন ভুলের পর ভুল করে যাবে একটা লোক, তাকে আমরা আবার প্রেসিডেন্ট বানাবো? নাকি আপনি বলবেন যে লোকটা কিছুই জানে না পলিটিক্সে, একজন বিজনেসম্যান বলেই সারা বিশ্বের সমস্ত যারা মানে কুখ্যাত লিডার আছে তাদের সাথে নেগোশিয়েট করে আমেরিকার অ্যালায়েন্স করতে পেরেছেন, তাদেরকে আমেরিকার বন্ধু বানাতে পেরেছেন? শত্রু হলে তো আজকেও যুদ্ধ হতো। আমার স্বামী একজন নেভি ভেটারান, আমি তো চাইনি সে আরেকবার যুদ্ধে যেয়ে তাকে আমি কফিনে করে ফ্ল্যাগ ড্রেপ করে নিয়ে আসবো। তো উনি আমার মতো অনেক মানুষের এবং আমাদের মতো অনেক মহিলার এবং অনেক ইমিগ্রেন্টের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, জো বাইডেন পারবে না। আর আপনার আগামী 4 বছরের জন্য যদি বলেন আবার পুনর্নির্বাচিত হলে ট্রাম্প কি করবেন? সেটা বলছি, প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন খুব সাধারণভাবে, সেজন্যই মানুষ তাকে পছন্দ করেন। উনি ডেটা উল্লেখ করে কঠিনভাবে জটিল করে কথা বলেন না। আপনাদেরকে আমি একটা ডেটা বলি, একটু দেখেই বলছি। উনি যে ট্যাক্স কাট করেছেন জবের জন্য, এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে $2,000 করে ট্যাক্স কাট ইনক্রিজ করেছে। আর আমাদের প্রেসিডেন্ট আরেকটা এক্সিকিউটিভ ল সাইন করেছেন, উনি 12 মাসের প্যারেন্টাল লিভ ফেডারেল কর্মচারীরা পাবে। ওয়েমেন ডেভেলপমেন্টের জন্য উনি চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লক গ্র্যান্ট, সেটা 3.9 থেকে 5.8 বিলিয়ন করেছেন। এই ধরনের ছোটখাটো অনেক কাজ উনি করে যাচ্ছেন। আর উনি হচ্ছেন এমন একটা মানুষ, ব্যবসায়িক মানুষ বলেই উনি প্রমিস করছেন বলে কাজ করেন না, ভোট পাওয়ার জন্য কাজ করেন না। উনি দেখেন যেখানে প্রয়োজন সেখানেই উনি ঝাঁপিয়ে পড়েন এবং কাজ করেন। আজকে আমাদের করোনা ভাইরাস নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু উনি ভ্যাকসিন 9 মাসের ভিতরে তৈরি করে এবং সেটা ডিস্ট্রিবিউশন প্ল্যান করে এনেছেন। উনি বিজনেসম্যান বলেই ডিস্ট্রিবিউশন প্ল্যানটা মাথায় ছিল, এটা আমাদের হিট করবে খুব তাড়াতাড়ি। আরেকটা যদি বলেন, আমাদের ইকোনমি ভালো হচ্ছে, আরও হবে। উনি জানেন অন্য দেশের সাথে হাত মিলিয়ে কিভাবে টাকা আনতে হয় এ দেশে, শুধু দিয়ে দিলেই তো হবে না, নিজেদেরকে ভালো থাকতে হলে এখানের ইকোনমি গ্রোথ করতে হবে। আর আপনারা যারা ইমিগ্রেন্টদের কথা বলেন, তারা তো সবাই নিজের বাড়িতে নিজের দেশে জন্মস্থানে টাকা পাঠাতে চায়। নিজের ঘরে যদি নিজে ভালো না থাকে, যদি অভাবী হয়ে থাকে, তাহলে পৃথিবীর উন্নতি নিজস্বভাবে করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 4 বছর এদেশের চেহারা আরো বদলে দিবেন। ধন্যবাদ আপনাকে। মমতাজ আহমেদ যদি বলেন আগামী 4 বছরে কি করবেন প্রেসিডেন্ট আবার পুনর্নির্বাচিত হলে, কি ধারণা আপনার?
সবার আগে আমাদের যে একটা বিপদ আসছে সারা পৃথিবীতে, প্যান্ডেমিক, যে করোনা ভাইরাস, যেটা আমরা শুনিও না, অবশ্যই আগে শুনেছি এবং এটা হবে, যেটা চায়না থেকে অরিজিন হয়েছে। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যখন অরিজিন হয়েছে তখন থেকে, যদি ওনার নিজেও ইনফেকশন হয়েছে, এবং এটা উনি আজকেও বলেছেন, গতকালকে ডিবেটও বলেছেন, 99.9% লোক কিছু হবে না, ভাইরাস আসবে কিন্তু বডি মেকানিজম দিয়ে ভাইরাস চলে যাবে। কিন্তু যারা ডায়াবেটিস, যাদের রিস্ক ফ্যাক্টর, যারা বয়স বেশি, তাদেরকে একটু বেশি করে ধরবে। করোনা ভাইরাস আর কোথাও যায় না, প্রথমে যায় লাংসে এবং মানুষকে দুর্বল করে, অক্সিজেন কেড়ে ফেলে। তো এখন যার আছে এরকম রিস্ক ফ্যাক্টর, তাদের তো হবেই। তো প্রেসিডেন্ট ট্রাম্প এইটাই বুঝাতে যাচ্ছেন, মানুষ কিন্তু ভুল বুঝতেছে ওনাকে, যে ওনার জন্য 2,80,000 লোক আমেরিকাতে মারা গেছে, এবং সিডিসি ফোরকাস্ট করতেছে আগামী 3 বছর, আগামী এই 3 মাসের মধ্যে আরো 2,80,000 লোক মারা যাবে। অ্যাকচুয়ালি প্যান্ডেমিকে এর চেয়ে বেশি লোক মারা গেছে যখন ফ্লু প্যান্ডেমিক হয়েছিল, প্রচুর লোক মারা গেছে। এতে প্রেসিডেন্টে কি মিস্টেক হতে পারে? করোনা ভাইরাস আসছে যেখান থেকে অরিজিন হয়েছে, এটা তো আমেরিকাতে প্রেসিডেন্ট অরিজিন করে নাই, প্রেসিডেন্ট সাথে সাথে অ্যাকশন নিয়েছে, যেটা অ্যাজ এ প্রেসিডেন্ট নেওয়া দরকার। ওনার বাউন্ডারি বর্ডারে নিয়েছেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও নিয়েছেন, এবং দেশি মানুষ যারা আছে তাদের যাতে কাজ করতে না যেতে হয় ভাতা দিয়েই গেছেন। এবং মানুষ, আমি দেখেছি সবাই কিন্তু, অ্যাটলিস্ট নিউ ইয়র্ককে আমার যা ধারণা আছে, যে আমরা মাউন্টেন থেকে নিচে নামায় ফেলছি, বিকজ মানুষ বাইরে বের হয় না, কারণ গভর্নমেন্ট সহযোগিতা করছে। এবং গতকালকে উনি প্রমিস করেছেন যে উনি বিভিন্ন কোম্পানির নামও দিয়েছেন যে উনি ভ্যাকসিন আনবেন। আপনারা সবাই জানেন অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিন তৈরি করছে, মারা গেছে 20 ইয়ার্সে একটা ছেলে ভলেন্টিয়ার ভ্যাকসিন লাগাবার জন্য। নিশ্চয়ই আমেরিকার সিটিজেন চায় না আমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল কমপ্লিট করে ভ্যাকসিন সেফ হলে, এবং উনি প্রমিস করতেছেন যে উনি সমস্ত ম্যানুফ্যাকচারদের সাথে আলাপ করে ভ্যাকসিন তৈরি করবেন। এবং যতদিন ভ্যাকসিন তৈরি হবে না, তার মানে এই না কি একদম ঘরের মধ্যে চুপচাপ বলে করোনা ভাইরাস আসবে না, এটা তো ঠিক না। করোনা ভাইরাস তো আছেই চারিপাশে, শুধু ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে এবং সাবধানে থাকতে হবে। তাই আমি মনে করি দিস প্রেসিডেন্ট ইজ ভেরি ইভেন দো কিছু কিছু মানুষ মিস্টেক করে, ওনার তো নলেজ নেই, উনি তো ডাক্তার না, উনি তো এপিডেমিওলজিস্ট না, আর ডক্টর ফাউসি তো অনেক এক্সপিরিয়েন্স আছে, ওনাদের তো পুরো রক্তের মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস ভর্তি আছে। প্রেসিডেন্ট নিজেও তো বেশি সাবধান না, কিন্তু ভুল তো হতে পারে, কারণ হার্ড ইমিউনিটি অনেকে জানে না, আমি অনেক মানুষকে জিজ্ঞেস করছি, হার্ড ইমিউনিটি মানেই বুঝে না। তো আমরা ডাক্তার যে পড়াশোনা করছি, বুঝছি, তো ওইটা নিয়ে সঞ্জয় গুপ্তা এবং ফাউচি ক্রিটিসাইজ করছে প্রেসিডেন্টকে। অ্যাকচুয়ালি এটা তো মানুষের তো এটা দোষ না, মানুষের নলেজ কম থাকতে পারে, মেডিকেল নলেজ সবার হবে, আমি কি আর্কিটেক্ট নলেজ আমার আছে, সেই জন্যে ভুলতে হবে যে কোন প্রেসিডেন্ট দেশের জন্য কি করতেছে। আমার আগে যে আপা বলে গেছেন যে আপা ট্রাম্প সম্বন্ধে একটু আগে আমার আপা বলে গেছেন, যে আমি মনে করি যে উনি অনেক কারেক্ট, কিন্তু অনেক ব্যাপারে কিন্তু প্রেসিডেন্ট আগামী 4 বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্যান্ডেমিকের জন্য ভ্যাকসিন। আপনি দেখেন ওদের কোনো প্ল্যানই নেই, ডেমোক্রেট কি করবে, ভ্যাকসিন কিভাবে তৈরি করবে, কোন কোম্পানির সাথে আলাপ করে, কোন বিজনেসম্যানকে, কোন কান্ট্রিকে ইনভলভ করে, এগুলো কোনো ধারণাই নেই। কিন্তু প্রেসিডেন্ট অলরেডি মাথার মধ্যে চলে আসে, বিকজ ইজ এ বিজনেসম্যান, সে বিজনেসটা ভালো বুঝে, এবং বারবার একই কথা বলছে যে এত বড় দেশ, এত বড় ইকোনমিক দরকার, এত টাকা পয়সা দরকার, ঘরের মধ্যে এরকম বসে থাকলে, এই যে ম্যানহাটন, যেখানে এত সুন্দর একটা সিটি ম্যানহাটন, বিজনেস কিভাবে একেবারে ইয়ে হয়ে গেছে, কেমন যেন একদম মানে শ্মশানের মতো হয়ে গেছে। তো আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা আমাদের দরকার, আমাদের প্রোটেকশন করতে হবে প্লাস আমাদের বিজনেস। কিন্তু সব সময় ডেমোক্রেট একটাই কথা বলতেছে যে 2,80,000 লোক মারা গেছে, প্রেসিডেন্টকে মেরে ফেলছে 2,80,000, না করোনা ভাইরাস মারছে, সেই জন্য কথা বলতে হবে। ধন্যবাদ। নাইদা আপু, আনিকা আপু আসবো আপনার কাছে। নাইদা আপু। আমি ডক্টর মমতাজের কথা শুনে আমি রিয়েলি শকড। নাম্বার ওয়ান, যে উনি একজন হেলথ প্রফেশনাল, উনি একজন ডক্টর, উনি জানেন একটা ভ্যাকসিন বার করতে কি ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে ডিবেটে বলেছেন উইদিন উইকস ভ্যাকসিন বের হয়ে যাচ্ছে, অ্যান্ড হি হ্যাজ বিন সেইং দ্যাট সিন্স মে অর জুন যে ভ্যাকসিন বের হয়ে যাচ্ছে। এখন
আপনি আমাকে বলেন যদি ফেজ 1 ফেজ 2 ফেজ 3 এই সমস্ত সায়েন্টিফিক প্রসেসের মধ্যে দিয়ে একটা ভ্যাকসিন যখন বাজারে আসবে তখন এই ভ্যাকসিনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি কালকেই বলে যে কালকে এই ভ্যাকসিন নেওয়া তুমি শুরু করো, তাহলে তো আর ওই ভ্যাকসিনটা সম্ভব কারণ কিন্তু রিসার্চ কাজ শুরু হয়েছে, আপনি মনে হয় লক্ষ্য করেননি ট্রেইলটা। অফকোর্স, কেন লক্ষ্য করব না? I'm a health professional too. I didn't say I'm a health professional, so আমি এটা জানি। তো এক নাম্বার হচ্ছিল সেটা যে ভ্যাকসিন কখন আসবে সেটা কিন্তু কেউ জানে না। যখন ল্যাবরেটরি গুলো বলবে, আপনারা জানেন এর মধ্যে কয়েকটা ভ্যাকসিনের যে প্রসেস চলছিল সেগুলো কিন্তু কয়েকটা জায়গায় বন্ধ হয়ে গেছে, কারণ এটাতে ক্ষতিকর সম্ভাবনা দেখা গেছে। তো সেজন্য ভ্যাকসিন কখন আসবে সেটা আমরা শিওর না। হ্যাঁ, সবাই চেষ্টা করছে, ইভেন আপনি বাংলাদেশের পত্রিকা খুললেও দেখবেন যে বাংলাদেশীয় ভ্যাকসিন বেরিয়ে গেছে, কিন্তু সেটার কতখানি সেফ ফর হিউম্যান বডি সেটা তো আগে দেখতে হবে। সো একজন হেলথ প্রফেশনাল হিসেবে আমি মনে করি ভ্যাকসিন বের করার জন্য সবাই চেষ্টা করছে, ইটস আ নিড রাইট নাও। সো এটার জন্য ট্রাম্পের কোনো ক্রেডিট নাই। যদি বের হয়, যখন বের হবে তখন বের হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো, একটু আগেই ডক্টর মমতাজ উনি বললেন যে মাস্ক পরতে হবে। ওকে, আপনি যে প্রেসিডেন্টকে সাপোর্ট করছেন সেই প্রেসিডেন্ট কিন্তু আজকে পর্যন্ত কাউকে বলছে না যে মাস্ক পরতে হবে। ডে 1-এ যদি উনি সবাইকে বলতেন যে হ্যাঁ সবাই মাস্ক পরো, একটা প্রেসিডেন্টকে সবাই সম্মান করে, উনি যদি ডে 1-এ সবাইকে বলতেন যে মাস্ক পরো, তাহলে কিন্তু আজকে 220,000 পিপলের লাইফসের দায়িত্ব ওনাকে নিতে হতো না, উনি যদি আমাদেরকে রাইট লিডারশিপটা দিতে পারতেন। নাম্বার 3, আপনি আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে হলো যে এই কোভিডের দায়িত্ব কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিতে হবে। অবশ্যই, he was the president, he could have given us the right leadership, he did not, he failed. That's why এই 220 হাজার লোকের প্রাণের দায়িত্ব তাকে নিতে হবে। আপনি একজন ফিজিশিয়ান, আপনি যদি রাইট ডিরেকশন না দেন, আপনার রোগী যদি মারা যায়, অবশ্যই তার লায়াবিলিটি আপনাকে নিতে হবে। সো এই জন্যই এখন এই কোভিডের পুরো ব্যাপারটা হচ্ছে হলো ফেলিয়ার অফ দিস অ্যাডমিনিস্ট্রেশন। ধন্যবাদ নাইজা আপু। আনিকা আপু, আপনি যদি বলেন যে এই বিষয় তো আপনি বলবেনই, এবং বাইডেন নির্বাচিত হলে পরে বড় ধরনের কি পরিবর্তন আসতে পারে? আমি ওটা বলার আগে I just want to address a few other things because So ফারহানা আপুর কথাটা বলে, আপনি যখন দেখেন আমি কিন্তু বলছি সিকিউরিটি ম্যাটার, যেগুলো কার্টেল ড্রাগস বা ট্রাফিকিং হচ্ছে আমরা জানি, সলিউশন লাগবে আমরাও জানি, বাট যখন আপনারা টেরোরিজম আনেন মুসলমান দেশগুলোর লিস্টের জন্য, ওই লিস্টে আপনি দেখেন অনেকগুলো দেশ আছে ওই লিস্টে নাই কেন? ফাইন্ড দ্য প্যাটার্ন ইন দ্য লিস্ট। এই লিস্টের প্যাটার্নটা হচ্ছে যে ওদের কাছে কোনো ইকোনমিক রিলেশনশিপ নাই, যেখানে পাওয়ারফুল ইকোনমিক রিলেশনশিপ যেগুলোর কাছে আছে ওরা কেন লিস্টে নাই? 9/11 টেররিস্টরা ছিল সৌদি, বলতে পারছি প্রেসিডেন্ট কিন্তু একা একা বসে বেডরুমে বসে লিস্ট বানান না, এটা কিন্তু ওনার একটা আছে। জানি না সৌদি আরবে আমরা কি বিভিন্ন কতগুলো, আমরা যদি বিভিন্ন দেশ আনতে চান কেন ওই লিস্ট ওরা বানায় কেন? when we talk about the economy, এমনি কিন্তু খুবই ডিপেন্ডেন্ট রিসোর্সের ব্যাপারে, বিভিন্ন গ্লোবাল ইকোনমি খুব ডিপেন্ডেন্ট আর ওরা জানে। আর এখন যখন আমরা একটু ইনসার্ট করি, এটা হচ্ছে ডেমোক্র্যাট মাইন্ডসেট। উনি অ্যাডমিনিস্ট্রেশনে ঠিকমতো কাজ করেননি, উনি লিস্ট বানিয়েছেন, উনি বাচ্চাদের ধরে ধরছেন। No, why you become personal? He is not the person on his but he approved. Of course he approved, but কথা হচ্ছে যে জাপার মতো একজন, আচ্ছা আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলি, that makes it better, I'll say Trump administration। যে ধরনের কথা বলেছেন, ওনার এক্সপার্টিসকে আপনারা একটু সম্মানের সাথে দেখেননি। অবশ্যই আমি সেটাই তো বলতেছি। তো এখন দেখেন, যদি ট্রাম্পের দোষ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের দোষ, অ্যাডমিনিস্ট্রেশন হলে ট্রাম্প না, যদি ভালো হয় ট্রাম্প করছে, বা যদি ট্রাম্প ভালো না করে থাকলে অ্যাডমিনিস্ট্রেশন করছে। I'm not asking about that, I'm just talking about the facts on the list and how it was made and it was approved under Trump's administration. তো এখন যখন ওটার কথা বলে অ্যাবর্শনের কথা আছে, আমার সবাই মুসলমান,
there's different school of thought on when abortion becomes haram and what stage, and এটা রুটা কখন হয় একটা মানুষের খালি পেটে প্রথম দিন থেকে রুটা কখন আসে আমি হাদিসের কথা আমি যদি ওটা I don't want to quote it কিন্তু গুনাহ হয়ে যাবে আমার জন্য বাট এখানে কথাটা আসতেছে যে ডেমোক্র্যাটস ফোকাস করে contraceptives and reproductive rights to prevent to go through the stage of abortions বলে রুটা কখন আসে বাচ্চার ভিতরে আমি I think it's আমি 5 মাসে ভুল বলেছেন আমি বলতে চাই না নাম্বারটা অ্যাসিড চেক করে আমি হাদিসের কথা রং বলতে চাচ্ছি না একটু দাঁড়ান আপু আমি কথা শেষ করি রুটা তৈরি হয়ে যায় তখন থেকে ওটা একটা জীবন হিসাবে কথা বলে আমরা কিন্তু আমেরিকার সেকুলার সোসাইটিতে থাকি আমাদের কিন্তু দায়িত্ব না যে আমাদের নিজস্ব রিলিজিয়ন অন্যজনকে কাছে ইম্পোজ করা so when you bring up a religion is we live in a secular society us as Democrats and Republicans is not to impose our religion on other people no there is a difference between religious impose because President Trump already executives আমি আপু আপনি কিন্তু আপনাকে আপনাদের বলতে দিছি এখন আপনি যদি আমাকে মাঝখান দিয়ে এভাবে কেটে দেন তাহলে তো আমি কথা শেষ করতে এটা স্বাভাবিক হতে পারে না আপনি একটা মুসলমান মহিলা হিসাবে কি করতে চান নিজস্ব জীবন নিয়ে নিচে একটি মুসলমান হিসাবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু আমি যদি এটা ইম্পোজ করে একটা সেকুলার সোসাইটি এটা ডেমোক্রেসি না এটা কিন্তু আমেরিকান ভ্যালু না আর একটা কথা হচ্ছে যে যখন আমি বসানোর কথা বলি আমরা অ্যাসিউম করছি এই মহিলারা খুব খুশি হয়ে দৌড়ায় ডাক্তারের কাছে আছে লেট রুমে বসে নিতে নিজের জান বাঁচানো এখানে ফরজ ইসলামও নিজের জান বাঁচানো ফরজ এখন আমি খালি লাস্ট এন্ডিং এ আসতে চাই ডক্টর মমতাজ জাহানের কাছে an administration is made up of many experienced people and really high professionals because president সবকিছু জানে না আমরা সবাই জানি সেজন্য ওনার কাছে স্টাফ আছে ডক্টর ফাউচি আছে ওনাকে ডক্টর ফাউচি বিভিন্ন গাইডেন্স দিছিল ডাক্তাররা বিভিন্ন গাইডেন্স দিছিল উনি নেয় নাই তো এটা এখন ওনার দোষ বলতে পারবে না যে উনি জানে না উনি ওই জায়গায় শিক্ষিত না বা সেজন্য স্টাফ আছে স্টাফ ওনাকে বলা হয়েছে তখন উনি শুনে নাই রেকর্ডিংও আছে যে উনি জানতো এটা কি ডেঞ্জারাস এটা হাইড করতেছিল কেন মানুষদেরকে ভয় দেখাতে চাচ্ছিল না সত্যি হচ্ছে উনি চাচ্ছিল না যে ওনার লাস্ট মোমেন্টে এসে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে তখনই হয়ে গেছিল ওনার জন্য তখন বিপদ এসে গেছে পার্সোনালি ধন্যবাদ আনিকা আপু আমরা একবারে শেষ সময়ে শুনেন যখন আমাকেও বলতেছি না যে ট্রাম্পে আনছে ভাইরাসটা বাট যখন ডক্টর ফাউচি যখন সবাইকে বলছে মিনিমাম 2 সপ্তাহ থাকবেন হসপিটালে উনি কিভাবে লেস দ্যান আ উইক বের হয়ে গেছে এটাকে কিভাবে আপনারা লিডার দেখতে পারেন ধন্যবাদ আমাদের সময় শেষ ফারহানা আপু ধন্যবাদ আনিকা আপু ধন্যবাদ ডাক্তার মমতাজ আপু অনেক ধন্যবাদ নাহিদা আপু ধন্যবাদ মেয়র আপু আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন জি মেয়র আপু আমি একটা কথা বলবো জি আচ্ছা আমি 1 নম্বর বলতে চাচ্ছি চায়নার জিনিস সারা ওয়ার্ল্ডে কম পয়সায় বিক্রি হচ্ছে আর আমাদের প্রেসিডেন্ট এটা বন্ধ